বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে তীব্র আকার ধারণ করেছে বাকযুদ্ধ জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে এবার রুমিন ফারহানার পক্ষে কথা বলেই কটূক্তির শিকার হলেন হাসনাত আব্দুল্লাহ। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। ফজলুর রহমান ও রুমিন ফারহানাকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যেও। বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে 25 আগস্ট রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে অন্য এজেন্ডার বাহিরে ফজলুর রহমান ও রুমিন ফারহানার বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। সেখান থেকে তাদের বিষয় সিদ্ধান্ত নেওয়ার কথা। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি দলের সর্বোচ্চ হাইকমান্ড ফজলুর রহমান ও রুমিন ফারহানার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে? বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। ছাত্রলীগ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের একটা ঐতিহ্যবাহী একটা গৌরবান্বিত ইতিহাস রয়েছে এবং ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময় অনুপ্রবেশ করে ছাত্রলীগকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে, অতীতও করেছে, ভবিষ্যৎও করবে, এখনো করে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে রুমিনা ফারহান এবং হাসনাত আব্দুল্লাহর সাথে চরম দ্বন্দ্ব তৈরি হয়ে পড়ছে। এখন বলছে নীতিজনরা অনেকেই বলছে মাসেলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেটি বলছে। হাসনাত আব্দুল্লাহ বলছে দেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে সবথেকে বেশি কষ্ট পেয়েছে রুমিনা ফারহান। তিনি বিএনপির একটি নেত্রী হয়েও এমনটা কিভাবে করতে পারে? রুমিনা ফারহানের বিভিন্ন বক্তব্য থেকে আমরা দেখতে পারছি তিনি হয়তোবা হাসিনা চলে যাওয়ার পর থেকে হয়তোবা কষ্ট পেয়েছে। এবং হাসনাত আব্দুল্লাহ বলছে হাসিনার পাশের বেডটি রুমিনা ফারহানের জন্য বরাদ্দ করতে হবে। এমন স্বৈরাচারীকে এরা বাংলাদেশে রাখা যাবে না। এমন স্বৈরাচারীকে বাংলাদেশে থাকার কোনো অগ্রাধিকার নেই, সেটি বলছে হাসনাত আব্দুল্লাহ। রুমিনা ফারহানও তিনিও কম নয়, তিনিও অল্পতে ছাড় দেওয়ার মতো লোক নয়। দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট এবং গরম নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। দর্শক, তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। নিয়ে একটি স্ট্যাটাস দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তারপরও এনসিপির এই নেতাকে বিন্দু মাত্র ছাড় দিলেন না রুমিন ফারহানা। সামাজিক মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে গালি দেন বিএনপির এই নেত্রী। রুমিন ফারহানার পক্ষ নিয়ে হাসনাত আব্দুল্লাহ জানান, নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তার শরীর, সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাট শেমিংয়ের অধিকার কারও নেই। 25 আগস্ট ফেসবুকে দেওয়া এক পোস্টে নারীদের প্রতি স্লাট শেমিংয়ের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এনসিপির মুখ্য সংগঠক ফেসবুকে লিখেন, এটা রাজনীতি নয়, এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ। ভয়ঙ্কর বিষয় হলো এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকে, যারা একদিকে নারীর অধিকারের কথা বলে আর অন্যদিকে কোনো নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত আনে। যারা সামান্তা, উমামা, তাজনুভা কিংবা মানসুরা, তারা কেউ এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন। কোন দল বা মতের পক্ষে থাকলে স্লাট শেমিংকে হালকা করে দেখা আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া, এই দ্বিচারিতা আমাদের রাজনীতিকে শুধু কুরুচিপূর্ণ করে না, নারী বিদ্বেষকে স্বাভাবিক করে তোলে। এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো নর্মালাইজড রেসপন্স নয়, এটা জরুরি রাজনৈতিক লড়াই। দল, মত, পরিচয় যাই থাকুক না কেন, এই লড়াই অব্যাহত রাখতে হবে। আমি নিজে শ্রেণী ঘৃণার শিকার হলেও রুমিন ফারহানা সহ যে কোনো নারীর প্রতি স্লাট শেমিং এর বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন কথিত ছাত্র নেতা, যাদেরকে আমরা সবাই এখন চিনি, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে তাদের, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। 5 আগস্ট পরবর্তী সময় আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে একের পর এক শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীরা বের হয়েছে। এই হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে ছাত্রলীগের নেতাদের নিম্নাঙ্গের কেশের সাথে একই সাথে সম্মিলিতভাবে বেড়ে উঠেছে। একথা বলার পর অনেকেই বলবেন এত বাজে ভাষায় বলাটা ঠিক হচ্ছে কিনা। দেখেন, যারা আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার দেশের মানচিত্র, আমার দেশের স্থিতিশীলতা নিয়ে খেলাধুলা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদেরকে ভালো ভাষায় কতটুকু বলা যৌক্তিক আমি জানি না। হাসনাত আব্দুল্লাহ দুদিন পূর্বে ওপেনলি মিডিয়াতে বলেছিল ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বিএনপির মধ্যে, অর্থাৎ শেখ হাসিনার পতনে আওয়ামী লীগ যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে রুমিন ফারহানা, এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে সব থেকে বেশি সুবিধাভোগীদের মধ্যে অন্যতম ছিলেন রুমিন ফারহানা। এরপর ব্যারিস্টার রুমিন ফারহানা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাসে যে বিষয়গুলা
সংযুক্ত করে দিয়েছেন, কতগুলো ছবি দিয়েছেন, স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়েছেন। এগুলো আমরা সবাই জানি, প্রত্যেকে আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি। তারপরেও আপনাদের একটু মনে করাই দিতে চাই, কারণ এর মধ্যে একটা বিশেষ কারণ রয়েছে। এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে, এরপর হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিল, সেই চিঠি তিনি স্ট্যাটাসে সংযুক্ত করে। ভারত উপমহাদেশে যা ঘটে থাকে তার থেকে ব্যতিক্রম ঘটেছে। এই ক্ষেত্রে সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং তিনি ক্রেডিট দিতে চাইলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, যে কোন রকম রক্তপাতহীন ক্ষমতার পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তারপর যে প্রসঙ্গটা নিয়ে আসলেন যে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু যে প্রশ্নগুলোর এখনো সদুত্তর মেলেনি সেটা তিনি আলোচনায় নিয়ে আসলেন। প্রথম বললেন তিনি যে বাংলাদেশের আইন অনুযায়ী সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো এই অস্থির সময় যখন বাংলাদেশে চলছে, তখন শেখ হাসিনা অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বারবার সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, এনএসআই, ডিজি, র্যাব বিভিন্ন যারা তাদের ডেকেছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, তিনি তার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শগুলি তারা নিশ্চয়ই নিয়েছে, অন্যথায় তার সামনে তারা সেগুলোকে নাকচ করতে পারত। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার একটা ইন্টারভিউতে বলছেন যে 5 তারিখের আগে অর্থাৎ 4 তারিখ রাতে, গভীর রাতেও প্রধানমন্ত্রীর সামনে যখন আলাপ আলোচনা হয়, সেখানে পুলিশ প্রধান ছিলেন, সেনাপ্রধান ছিলেন, সেখানে বিকল্প কোনো ব্যবস্থা যাতে না রাখা হয় সেজন্য সেনাপ্রধান বলছিলেন যে আমার উপর আস্থা রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি বলছিলেন যে আপনি কি ঢাকার দায়িত্ব নিলেন, গণভবনের দায়িত্ব নিলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তা দায়িত্ব নিলেন? সেনাপ্রধান বলছেন সব দায়িত্ব আমার উপরে। তখন তিনি তার পুলিশ বাহিনীর প্রধানকে বললেন ঠিক আছে, আপনি তাহলে সেনাপ্রধানকেই অনুসরণ করেন, অর্থাৎ তার সঙ্গে থেকে কাজ করেন। এইটা একটা পার্ট। পরের দিন সকালে দেখা গেল যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে মব আসতেছে ঢাকায়, যেখানে সেনাবাহিনীর ব্যারিকেড ছিল উত্তরা, যাত্রাবাড়ি, সাইদাবাদ, গাবতলী, সবখানে সেনাবাহিনীর দায়িত্বরত যারা তারা ছেড়ে দিলেন, অর্থাৎ মানুষকে এগিয়ে আসতে দিলেন। পুলিশ তখনও ঘটনা জানে না, কাজে পুলিশ তখন বাধা দেওয়ার চেষ্টা করে তারা মবের মুখে পড়ছে এবং নির্মম হত্যাকাণ্ডের শিকারও তারা হয়েছে। কিন্তু সেনাবাহিনী নিশ্চয়ই যখন এটা ছেড়ে দিয়েছেন, কোনো না কোনো ইনস্ট্রাকশন বা সিগন্যাল না পেলে তারা এটা ছেড়ে দেওয়ার কথা না। তাহলে এই সিগন্যালটা তাদেরকে নিশ্চয়ই তাদের অথরিটি দিয়েছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যটা রাখা হলো যে সেনাবাহিনী জনগণের সঙ্গে থাকবে। জনগণের সঙ্গে বলতে তখন কি বোঝায়? সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বিতর্কিত এই চরিত্র, তিনি মন্তব্য করেছেন যে নিয়ম অনুযায়ী 2029-এর আগে নির্বাচন হওয়ার কোনো স্কোপ নেই, যেহেতু 2029 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মেয়াদ রয়েছে। যদি সংবিধান মানতে চান তাহলে 2029 সালে নির্বাচন হবে। তার মানে হচ্ছে যে তিনি একটা তত্ত্ব বাজারে ছেড়েই দিয়েছেন যে 2029 পর্যন্ত নির্বাচন না হলেও সমস্যা নেই। এরকম পরিস্থিতিতে নির্বাচন ঠেকাতে নানা রকমের কর্মকাণ্ড চলছে। এই জাতীয় তথ্য অনুসন্ধানে বের করে এনেছে দৈনিক মানবজমিন। মতিউর রহমান চৌধুরী সম্পাদিত দৈনিক মানবজমিন সাধারণত অনুসন্ধানমূলক প্রতিবেদন যখন তৈরি করে তখন মোটামুটি সেটা বিশ্বাসযোগ্য মনে হয়।